আসসালামু আলাইকুম। আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোনো রিভিশন করাচ্ছি না, যেগুলো মনে হচ্ছে যে একটু করানো দরকার এবং আগে হয়তো একবার বলেছি আর হয়তো বলা হয়নি, সেজন্য যেরকম অনুযায়ী করাচ্ছি সেরকম অনুযায়ী একটু দেখবে পেজ নাম্বার অনুযায়ী। প্রথমে ভাগগুলো দেখায়, পেজ নাম্বার 16 কাছে আছে কিছু ভাগ রয়েছে। যে বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে সবাইকে মোট কতগুলি বই ভাগ করে দেওয়া হলো? 1275। প্রত্যেকে পেয়েছে 5টি করে, মানে এক একজন ছেলে মেয়ে পেয়েছে 5টি করে। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে যেহেতু এখানে বইগুলো ভাগ করে দেওয়া হয়েছে, সেহেতু ছাত্রছাত্রীর সংখ্যাও এখানে 1285 আর 5 ভাগ করে বেরোবে। তোমাদের আগেও বলেছি আর একবার বলছি, এইভাবে ভাগ করবে, একক দশক শতক হাজার এইভাবে লিখবে আর এইভাবে ভাগটা করবে এই অনুযায়ী। ভাগ যেটা দিয়ে করছো, এইখানে যেটা থাকছে সেটা হলো ভাজক, আর যেটাকে ভাগ করছো সেটা হলো ভাজ্য। এবার ভাজ্য ভাজক দিয়ে সম্পর্ক রয়েছে, সেটা এর শেষে বলবো। প্রথমে ভাগটা করে নি। 5 দিয়ে ভাগ করছি, প্রথম থেকে দেখছি একটি ঘর, এর যেহেতু ভাজক একটি ঘর সেহেতু ভাজ্যর প্রথম একটি ঘর নিচ্ছি, 1 হলো। 5 দিয়ে 1 যাবে না, সেহেতু দুটো ঘর নিচ্ছি, তাহলে এই দুটো ঘর হচ্ছে 12। এই দুটো ঘর যেহেতু নিচ্ছি, ভাগফলটা এই ঠিক লাস্টে লিখবো, এই দুটো ঘরের লাস্ট মাথায় লিখবো। তাহলে 5 দুগুণে 10 হবে, 5 দুয়ে 10, বিয়োগ হবে, বিয়োগ হলো 2। এই একটি সংখ্যা নামাবো, 28। 5 5 এ 25, 5 6 30, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 এ 25, আবার বিয়োগ করব। 3 পেয়েছি আর এই 5টা পেয়েছি, ঠিক এই সোজা আবার ভাগফলটা লিখবো, 5 7 এ 35। তাহলে এখানে লিখে দিতে হবে, অতএব মোট ছাত্রছাত্রী সংখ্যা 257 জন। পঁয়ত্রিশ আর 35 বিয়োগ করে যেহেতু শূন্য বের হয়, এখানে শূন্য লিখলাম। এবার এইটাকে কি বলেছিলাম? ভাজ্য, আর এটা হলো ভাজক, এটা ভাগফল, আর যেটা শেষ হলো পড়ে রইলো যেটা, সেটা হলো ভাগশেষ। এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ সম্পর্কিত একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে লিখছি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যদি কোনো প্রকার এই ভাজ্যটা না দেওয়া থাকতো, যদি ভাজ্যটা না দেওয়া থাকতো, এখানে কোনো কিছু এগুলো নেই, ভাজ্যটা তোমায় বের করতে হবে। বাদ বাকি এই যে ভাগফল, ভাগশেষ, ভাজক, এই তিনটি দেওয়া আছে, তোমাকে ভাজ্যটা বের করতে হবে। তখন কিভাবে পাবে? এই যে একটা সম্পর্ক লিখেছি, এই সম্পর্ক থেকে পাবে। এখানে লেখা আছে ভাজ্য সমান, ভাজ্যটা দেওয়া নেই, তাহলে লিখবো, আবার লিখবো ভাজ্য সমান ভাজক। ভাজক এখানে মানটা কত, সেই মানটা বসাবো। মান আছে 5, 5 বসালাম, যেরকম গুণ আছে বসাচ্ছি। ভাগফল, ভাগফলের মানটা বসাচ্ছি 257 যোগ ভাগশেষ, ভাগশেষ এখানে কত মান? 0। এবার আমরা জানি সরলের নিয়ম অনুযায়ী গুণটা প্রথমে করতে হবে, তাহলে প্রথমে গুণ করব
তারপর শূন্য দিয়ে যোগ করব। তাহলে 257 আর 5 গুণ করব। 5 সাথে 35 এর 5 সাথে 3, 5 5 25 আর 3 28 এর 8 হাতে 2 রয়েছে, 5 2 10 আর 2 12। তাহলে এখানে লিখে দিলাম 1285। এই গুণের কাজটা হলো, এরপর যোগ শূন্য ছিল, যোগ শূন্য বসালাম। তারপরের লাইনে কি হবে, 1285 সঙ্গে শূন্য যোগ করলে সেই 1285 থাকবে, লিখে দিলাম 1285। তার মানেটা কি বেরোলো, ভাজ্য সমান 1285, যেটা আগের উত্তরে ছিল। আগের অঙ্কটা করার সময় দেখতে পেয়েছিলাম যে 1285 ওখানে ছিল। তো প্রথমে একটা কোশ্চেন অ্যারাইজ হলো যে ভাজ্য দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে, তখন আমাকে বের করতে হলো ভাগফল আর ভাগশেষ। আবার যদি একটা কোশ্চেন আলাদাভাবে থাকে, ভাজ্যটা দেওয়া নেই, ভাজক ভাগফল আর ভাগশেষ দেওয়া আছে, তখন এই যে এই নিয়ম অনুসারে ভাজ্যটা বের করব। আবার সবসময় একটা জিনিস দেখতে পাবো, ভাজক যা থাকবে তার চেয়ে ভাগশেষটা সবসময় ছোট হবে। কারণ যদি ছোট না হয়, দেখাই একবার, মনে করো কোনো একটি সংখ্যাকে ভাগ করছো, ছয় দিয়ে ভাগ করছো, 6 9 54, 4 3 7 39, 6 6 36, বিয়োগ করে এলো 3, 8, এটা ধরো 6 ছিল, এটা ধরো 6 ছিল, 9 নয়, 6 6 36 হলো। এরপর এই সংখ্যাটা নামলো, তাহলে যদি ভাগ যায়, 6 নামটা যদি ভাগটা যায়, অর্থাৎ এর চেয়ে যদি বড় হয়, তাহলে ভাগ হিসাবে লিখবো 6 1 6 বা যাই হোক লিখতাম। যেহেতু বড় হবে তখন ভাগটা যাবে, আর এখানে ছোট আছে সেহেতু ভাগ যাবে না। এবার যখন ভাগ যায় তখনকার কথা একবার দেখি, যদি ভাগ যায়, যদি এটা 7 থাকতো কি হতো, যদি ভাগ যায় তাহলে 6 1 6 হবে, দিয়ে বিয়োগ হলো 1। তাহলে যখন ভাগশেষটা এখানটাই বড় হয়ে যাচ্ছে, তখন তো আবার ভাগ করে নিচ্ছি, তাহলে ভাগশেষ কখনোই এই ভাজকের চেয়ে বড় হতে পারে না, কারণ বড় হলেই আরেকটা স্টেপ আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে সবসময় ভাগশেষটা ভাজকের চেয়ে ছোট। এটাও লেখা আছে পেজ নাম্বার 17, 17 নম্বর পেজে দুটো যে লাল 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 লেখা আছে, ওই দুটোকে মুখস্থ করবে একটু। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, ভাজক গ্রেটার দেন ভাগশেষ, এটা বসালাম। তারপর পেজ নাম্বার 20 তে চলে যাও। আমি প্রথমেই বলেছিলাম যে একটা ভগ্নাংশ কি করে পাবো, মনে করো তোমার একটি বই রয়েছে, সেই বইটাতে পাতা বা পৃষ্ঠার সংখ্যা রয়েছে 100টি,
100টি মোট পাতা রয়েছে, 100টি। তাহলে এবার যদি তোমাকে বলা হয় যে তুমি অর্ধেকটি মানে বইটার অর্ধেক তুমি পড়বে, অর্থাৎ অর্ধেক বলতে বোঝাচ্ছে হাফ অংশ, তার মানে 50টি পাতা পড়বে। বইয়ের পাতাগুলো যদি এরকম ভাবে থাকে, তো এই 50টা সমান ভাগ, আর 50টা পড়লে না। তাহলে সমান যদি দুটো ভাগ করা হয়, সেই দুটো ভাগের একটি ভাগ পড়লে, প্রথমে একটি ভাগ পড়লে আর একটি ভাগ পড়লে না। এখানে এটা হলো অর্ধেক, 1/2। ভগ্নাংশ বোঝাতে যেটা বোঝায় যে কোনো একটি বস্তু বা যে কোনো জিনিস তাকে সমান ভাগ, সমান যে কয়েকটি পার্টে ভাগ করা হয়, যদি কয়েকটি অংশে ভাগ করা হচ্ছে, এখানে এটা বই নয়, এটা অন্য কিছু দেখাচ্ছি। একটি জানালা যদি হয়, কয়েকটি পার্টে ভাগ করে তার কয়েকটি অংশে ভাগ করে তার এক একটি অংশ বা কয়েকটি অংশ বা সবকটি অংশ যেভাবে বোঝানো হয় সেটাই হলো ভগ্নাংশ। এইখানে এই জানালাটা যদি ধরা হয়, এই জানালাটি সমান 4টি ভাগে ভাগ করা হচ্ছে। সমান 4টি ভাগে যদি একটি ভাগ রং করা হয়, তাহলে সমান যে মোট কটি ভাগ রয়েছে 4টি, সেটাকে নিচেই লিখতে হয়। তার মধ্যে কটি রং করা হয়েছে সেটাকে লবে লিখতে হয়। তাহলে এখানে ভগ্নাংশটি হলো 1/4। যদি এখানে বলা হয় যে জানালাটির কতটুকু অংশ রং করা হয়েছে, তাহলে 1/4 অংশ রং করা হয়েছে। এবার সমান হর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট তোমরা জানো। সমান হর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটা বড় সেটা জানো। সমান হর বিশিষ্ট মানে দুটো ভগ্নাংশ থাকলো, তাদের হরগুলো সমান সমান। এরও যদি 15, এরও 15 থাকলো, একটা 7 আর একটা 8, তাহলে কোন ভগ্নাংশটি বড়? দেখতে পাচ্ছি নিচে বা হরে সমানই সংখ্যা রয়েছে, উপরের গুলো আলাদা, তখন সেই সংখ্যাটাই বড় হবে যেই সংখ্যাটার লবটা বড়। তাহলে এখানে 8 বড়, সেহেতু 8/15 এই ভগ্নাংশটি বড় 7/15 এর চেয়ে। আবার যদি সমান লব বিশিষ্ট ভগ্নাংশ থাকে, 4/7 থাকলো আর একটা হচ্ছে 4/9 থাকলো, এই দুটোর মধ্যে কোনটি বড় যদি হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে লব সমান, এই দুটো ভগ্নাংশে লব দুটো সমান, 4 রয়েছে ওরও 4 রয়েছে, এখানে হরটা আলাদা, একটা 7 আর একটা 9। তাহলে এখানে কোন ভগ্নাংশটি বড়? নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে ভগ্নাংশটির হরটি ছোট সেই ভগ্নাংশটি কিন্তু বড়। এই 4/7টি বড়, 7 যেহেতু ছোট সেই জন্য 4/7টি বড়। এই কারণেই হচ্ছে 4/7 আর 4/9 এই একটা জানালা আর এই একটা দুটো সমান জানালা নিচ্ছি। একটা হচ্ছে 4/7 অর্থাৎ 7টি ভাগে মোট 4টি ভাগ, এখানে সমান 7টি ভাগ করা হয়েছে, 7টির মধ্যে 4টি ভাগ, অর্থাৎ এতটা। 4/7 দিয়ে বোঝানো হচ্ছে এতটা অংশ। 4/9 দিয়ে কি বোঝাচ্ছে, যে সমান এটাকে 9টা ভাগ করছি, সেই 9টা ভাগের মধ্যে সমান 4টি ভাগ। এখানে সমান যদি 4টি ভাগ হয় এইটা, তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে সমান 7টি ভাগের 4 ভাগ, এটা কিন্তু বেশি হলো, যেটা সমান 9টি ভাগের 4 ভাগ অনেকটা কম হলো। সেজন্য আমরা বলতে পারবো যে যখন কোনো ভগ্নাংশের লবগুলো সমান হবে, সেই ভগ্নাংশের যেই হরটা ছোট সেই হরটা হবে বড়, সেই ভগ্নাংশটি হবে বড়। এবার এখানে সমান লব বিশিষ্ট ভগ্নাংশের এখন যোগ নেই, যেহেতু এটা পূর্ব পাঠের পুনরালোচনা চলছে।
ডিভিশনটা চলছে। সমান হর বিশিষ্ট রয়েছে তো এখানে যোগ বা বিয়োগ কিভাবে করবে? ধরো 5-এর 7 রয়েছে যোগ 6-এর 7 রয়েছে, দুটোই 7 রয়েছে, সেহেতু আরো কিছু চ্যাপ্টার পরে যেটা পড়ানো হয়েছিল যে হরগুলো লসাগু করতে হয়। তো এখানে হর রয়েছে 7 আর 7, সেহেতু আমাকে লসাগু করতে হবে না, 7 আর 7-এর লসাগু 7ই হয়, সেহেতু একবারে 7 লিখে দিলাম বড় একটা লম্বা দাঁড়ি টেনে। উপরে এখানে আর কোনো ঝামেলা নেই, যেহেতু দুটোতেই 7 রয়েছে সেহেতু সিম্পল উপরে 5 যোগ 6 লিখে দেবো। এবার যেমন উপরে 5 আর 6 যোগ আছে, যোগ করে দেবো, 6 আর 5 11 হয়, যেমন উপরে আছে উপরেই লিখবো, আর নিচে বাহরে 7 রয়েছে 7 লিখে দেবো। তাহলে এই ভগ্নাংশটি হয়ে গেল 11-7। এরপরে আর একটা অঙ্ক, তারপরে অন্য একটা অঙ্ক দেখাই। এরপরে আছে মনে করো এইটা, তাহলে কিরকম হবে? তিনটি ভগ্নাংশ একই সঙ্গে যোগ বা বিয়োগ লিখতেও পারো, বা প্রথমে যোগ দুটো করে নিলে তারপর বিয়োগটা করছো, সেভাবেও করা যেতে পারে। তা আমি একেবারেই দেখাচ্ছি। 7, 7 আর 7 তিনটি একই জিনিস রয়েছে, তিনটেরই লসাগু একই জিনিস, সেহেতু লসাগু 7। তিনটি একই জিনিস রয়েছে তাই কোনো অসুবিধা নেই, একেবারে চিহ্ন সমেত উপরে লিখে দিচ্ছি। 5 যোগ 6 বিয়োগ 4। এবার উপরে যোগটা প্রথমে করব, 5 আর 6 এর যোগটা প্রথমে করব, 6 এর মধ্যে 11 হয়, লিখে দিলাম 11, বিয়োগ 4টা লিখলাম, নিচে 7। এরপর বিয়োগ আছে, বিয়োগ করব, 7 আর 4 11 হয়, নিচে 7। 7/7 আমি একবার বলেছিলাম যে ভগ্নাংশে এরকম আকার থাকলে 7/7 বা যে কোনো জিনিস ভগ্নাংশ থাকলে সেটা কি বোঝায়? ভাগ বোঝায়। 7/7 ভাগ করলে হয় 1, বা কাটাকাটি করে 7 একটি 7 এইভাবেও লিখতে পারো। 5/7 এটা মানেও কিন্তু 5/7, 5/7 মানেও বোঝায় কিন্তু 5/7। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশগুলোর যোগ বা বিয়োগ এরকম রয়েছে, সেগুলো করবে। আগের দিন সাধারণ গুণিতক দেখিয়েছি, আগের দিন বুঝিয়েছি গুণিতক গুণনীয়ক এই সম্বন্ধে। তো এখানে সার্কেল করা একটা জিনিস, সেটা বোঝানো যদিও হয়নি, একবার বলে দিই। মনে করো 5 আর 10, 5 আর 6 ধরো, এই দুটি সংখ্যার সাধারণ যে গুণিতক সেইগুলোকে এই বৃত্তাকার দুটো সেট রয়েছে এদের মধ্যে লিখতে হবে। এই বৃত্তাকার শেপটা দেখছি, এই বৃত্তটা আর এই বৃত্তটা একটা জায়গায় ছেদ করেছে, এইখানটা এই পোরশনটাই ছেদ করেছে, তাহলে ওইখানটা যদি ছেদ করে তার মানে বোঝাচ্ছে যে এই 5 ও 6 এর সাধারণ গুণিতক গুলিকে এখানে লিখতে হবে, 5 এর গুণিতক শুধুমাত্র যেটা 6 এর নয় সেগুলোকে এখানে, আর শুধুমাত্র 6 এর সেটা এদিকে। তাহলে প্রথমে পাবো 5 এর গুণিতক কি কি, 5 এর গুণিতক গুলি কি কি? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, এইভাবে আর চলতে থাকবে। 6 এর গুণিতক কি কি? 6, 12, 318, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, এইভাবে চলতে থাকবে। এবার এইখানে আমি প্রথমেই দেখে নেব যে কোনগুলো মিলছে। দেখতে পাচ্ছি 30 আর 30 মিলছে, আর এদিকে 60 মিলছে, তাহলে যেইগুলো মিলছে
সেই সংখ্যাগুলোকে এখানে লিখতে হবে। তাহলে এখানে লিখে দিলাম 30,60। যারা মিলছে না, এবার এইখানেতে 5-এর গুণিতক লিখছি, আর এখানে থাকবে 6-এর গুণিতক। তাহলে যেইগুলো মিললো না, বাদ বাকি যেগুলো পড়ে রইলো সেইগুলোকে এইখানটায় বসাচ্ছি। 5, 10, 15, 20, 25, 30 ওখানে বসেছে, 35, 40, 45, 50, 55, 65। 6-এর গুণিতক এইভাবেই বসাবো, যেইগুলো গোল পাকানো হয়ে গেছে অর্থাৎ সাধারণ গুণিতক সেইগুলোকে বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে রয়েছে এই ফাঁকা জায়গায় লিখবো। এগুলো বৃত্তাকার শেপের মধ্যে বসানো হলো। আবার গুণনীয়ক গুলো এইভাবে বসানো যায়। মনে করো 24 রয়েছে আর 36, এদের সাধারণ গুণনীয়ক আর গুণনীয়ক গুলো ওই বৃত্তাকার শেপে লিখতে হবে। তাহলে 24 এর গুণনীয়ক এইগুলো, আর 36 এর গুণনীয়ক এইগুলো। এটাকে আর পুরো বাক্যে লিখলাম না, তোমরা নিজেরা লিখবে। তাহলে 24 এর গুণনীয়ক প্রথমে এই বাম দিকে বের করে নিচ্ছি। কি কি রয়েছে গুণনীয়ক বলতে, কোন কোন নামতায় বা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 24 কে ভাগ করা যাবে। 1 যাবে আর 24 যাবে জানি, 2, 3, 4, 6, 8, 12 এইগুলো যাবে। 24 8 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, একবারে সব লিখে দিলাম। এবার 36 এর গুণনীয়ক কোনগুলো, 36 এর গুণনীয়ক কি কি পাবো, 1 পাবো, 36 পাবো। 2 18 দুগুণে 36 হয়, তাহলে 2 18 দুটো লিখলাম। তারপর 3 12 36 হয়, 3ও লিখলাম 12ও লিখলাম। 4 9 36 হয়, 4ও লিখলাম 9ও লিখলাম। আর মাঝে কি আছে, 5 দিয়ে হবে না, 6 দিয়ে যাবে, 6 6 36, আর হবে না, সবকটা লিখে দিয়েছি। এবার কি কি মিললো সেইগুলোকে গোল পাকাই। এখানে 1 মিলেছে, 1 মিলেছে, এতেও 2 আছে, এতেও 2 আছে, 3 এতেও আছে, এতেও আছে, 4 আছে, 4 আছে, 6 12, আর কিছু মিলছে না। তাহলে যেইগুলো সাধারণ গুণনীয়ক সেইগুলো ঠিক মাঝখানে লিখতে হবে নিশ্চয়। তাহলে লিখে দিচ্ছি 1 2 3 4 6 12। আর যেগুলো মিলছে না সেইগুলোকে এই সাইডে লিখছি। 24 এর গুণনীয়ক কোনগুলো পড়ছে, 8 পড়ছে আর 24 পড়ছে, বাদ বাকি যেগুলো রইলো। 36 এর গুণনীয়কের মধ্যে বাদ বাকি যেগুলো পড়ছে 9 18 আর 36। তাহলে এইভাবে সাধারণ গুণনীয়ক গুলোকে বৃত্তাকার শেপের মধ্যে প্রকাশ করা গেল। যেগুলো রয়েছে তোমাদের পেজ নাম্বার 21, 22, 23, 24, মৌলিক উৎপাদক আর মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাদের বলে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা ছাড়া
আর অন্য কোনো গুণনীয়ক নেই তারা হলো মৌলিক সংখ্যা। আর যে সমস্ত সংখ্যার গুণনীয়ক এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য গুণনীয়ক রয়েছে বা কোনো একটি সংখ্যার মধ্যে এক এবং সেই সংখ্যাটি ছাড়াও অন্যান্য গুণনীয়ক রয়েছে তারা হলো যৌগিক সংখ্যা। মনে করো 33, এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? প্রথমে আমাকে দেখতে হবে এর গুণনীয়ক কি কি আছে। আমরা জানি 33 11 নাম্বারে যায় বা 3 11 33 হয়, এছাড়া 11 1 11 হলো। তাহলে 33 এর গুণনীয়ক কি কি পাবো? 33 থেকে গুণনীয়ক কি কি পাচ্ছি? 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 11 আর 33। তাহলে 33 এর গুণনীয়ক কি কি পেয়েছি? 1 এবং সেই সংখ্যাটা ছাড়াও অন্যান্য গুণনীয়ক পেয়েছি। তাহলে এই মূল সংখ্যাটিকে বলা হয় যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো 19। মনে করো 19 কে 1 2 3 4 5 6 7 8 9 10 কোনো নামটাতেই যাচ্ছে না, তাহলে শুধুমাত্র 19 1 কে 19 হচ্ছে। তাহলে 19 এর গুণনীয়ক কি কি পাচ্ছি? 1 পাচ্ছি, 19 পাচ্ছি। তাহলে কোনো একটি সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং সেই সংখ্যাটি ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে এই মূল সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা রয়েছে আর কি কি যৌগিক সংখ্যা রয়েছে সেগুলো বের করবে। 1 সংখ্যাটি মৌলিক না যৌগিক? একের প্রথমে গুণনীয়ক বের করি। 1 1 কে 1ই হয়, তাহলে 1 এর গুণনীয়ক শুধুমাত্র 1 পাওয়া যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে 1 থাকবে এবং অন্য যে মূল সংখ্যা সেটা থাকছে, দুটো অন্তত থাকছে। যৌগিকের ক্ষেত্রে 1 থাকছে, সেই সংখ্যাটি থাকছে, আবার অন্যান্যও থাকছে। কিন্তু 1 এর ক্ষেত্রে তো দুটো তো নেই, একটা রয়েছে, দুইয়ের বেশি তো নয়, আরোই নেই, দুটোও নেই, এখানে শুধুমাত্র একটি রয়েছে যেটা হলো 1। তাহলে এই 1 সংখ্যাকে মৌলিক বা যৌগিক কোনোটাই ধরা হলো না, মৌলিকও নয় আর যৌগিকও নয়। কোনো সংখ্যা এই মৌলিক ও যৌগিক সংখ্যার মধ্যে ধরা হলো না। 1 কিন্তু স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা। এবার জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য বা 2 দিয়ে ভাগ করা যায় তারা হলো জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। আর যে সমস্ত সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় না তারা হলো বিজোড় বা অযুগ্ম সংখ্যা। জোড় বলতে যেগুলো তোমরা জোড়ায় বোঝো, যে 1 জোড়া কানের দুল বা 1 জোড়া জুতো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে। 1 জোড়া মানে কি হয়? দুটো হয়। তাহলে সেরকম জোড় সংখ্যা বোঝাতে গিয়ে 2 দ্বারা বিভাজ্য বোঝাচ্ছে। পেজ নাম্বার 25টা একটু ভালো করে করবে। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখলে, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখলে। এখানে 1 থেকে 50 দেওয়া আছে, তোমরা 1 থেকে 100-র মধ্যে একবারে বের করবে। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 2 ছাড়া যে কোনো সংখ্যায় যখন পাওয়া যাবে তারা সবাই কিন্তু যৌগিক হবে, কারণ 2 ছাড়া যে কোনো অন্যান্য যেগুলো হচ্ছে, যেমন 4, এটা একটা জোড় সংখ্যা। তো 1 এবং 4 হলো 4-এর গুণনীয়ক। এছাড়াও তাদের আরেকটা জিনিস দিয়ে ভাগ যাবে অবশ্যই, সেটা হলো 2। সেজন্য তারা সবাই কিন্তু যৌগিক। তাহলে প্রত্যেক জোড় সংখ্যায় যৌগিক, শুধুমাত্র 2 ছাড়া।
5-এর দাগেরটা আছে মৌলিক জোড় সংখ্যা লিখি, শুধুমাত্র 2 কি পাওয়া যাবে, মৌলিক জোড় সংখ্যা, তাছাড়া সব জোড় সংখ্যায় যৌগিক হবে। 6-এর দাগের গুলো কি আছে, কোন ঘনবস্তুগুলোর কোন পাশটা সমতল কোনটা বক্রতল সেই হিসাবে লিখি। বক্রতল বলতে এবড়ো খেবড়ো বোঝাচ্ছে, বা ক্রমশ একই দিকেই বেঁকে যাচ্ছে। আর সমতল বলতে যেই তলটা সমান, যেটা তল সেটাই, নিশ্চয়ই বোর্ডের উপরের তলটা, বইয়ের উপরি তল, একটা বাক্সের উপরি তল, এইগুলো হলো সমতল। তাহলে এই পর্যন্ত যে কটা কোশ্চেন আছে খুব ভালো করে পড়বে, আর যা অসুবিধা হবে এর মধ্যে বলবে। আসসালামু আলাইকুম।